আমার মাথা দিব্যি রইল এই ভাই। আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি? মায়ের চেয়ে মাসে দরদ বেশি গা। আমার ভাইয়ের মর্ম আমি বুঝি নে, বুঝে পড়ে। আমার মেজদি থাকতে কাউকে ভয় করিনি। ফিরে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে প্রথম পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। 13-14 বছরের একটি দরিদ্র ব্রাহ্মণ ছেলে কেষ্ট, তার একমাত্র বিধবা মা তাকে অনেক কষ্ট করে বড় করে। সেই মা যখন মারা গেল, সে তখন নিঃস্ব হয়ে গেল। তখন গ্রামের লোকের পরামর্শে সে তার বড় বোন কাদম্বিনীর কাছে আশ্রয় নিতে গেল। অনেক লাঞ্ছনার পর সে আশ্রয় গ্রহণ করল, কিন্তু সে আশ্রয় তার সুখের ছিল না। তার বড় বোন কাদম্বিনী তাকে মায়ের স্নেহ দিতে পারেনি, তবে একজনে দিতে পেরেছে, কাদম্বিনীর মেজ যা হেমাঙ্গিনী। এর পরের কাহিনীটি আপনি আজকের এই পর্বে শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে মেজ দিদি দ্বিতীয় পর্ব। হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত, দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমন একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় সে পড়িয়াছিল। ঘরে কেউ নাই, হঠাৎই মনে হইল কে যেন দরজার আড়ালে উকি মারিয়া দেখিতেছে। সে ডাকিল, কে রে ওখানে? ললিত। কেউই সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল, আমি। তা আমিটা কে? আয় ঘরে এসে বস। কেষ্ট ঘরে ঢুকিয়া দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া তাকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, তা এখানে কেন রে কেষ্ট? কেষ্ট তার মলিন কোচ্চার খুট খুলিয়া দুটি আধ পাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের ওপরে এটা খেতে বেশ লাগে কিনা তাই নিয়ে এলাম। তৎক্ষণাৎ হেমাঙ্গিনী খুশি হয়ে হাত বাড়ালো, কোথায় পেলি রে কেষ্ট? আমি কাল থেকে কত লোককে কত খুশামত করেছি, কেউ এনে দিতেই পারেনি। তখনই কেষ্টর মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। যদিও এটা পেয়ারার সময় নয়, তবে হেমাঙ্গিনীও খাবার জন্য ব্যাকুল হয়নি। কিন্তু এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুর বেলার সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়ে বহিয়া গিয়াছে। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিল, তা হারে কেষ্ট, তোকে কে বলিল যে আমার জ্বর হয়েছে? আর কেই বা বলিল যে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তার কোনো জবাব দিল না, শুধুমাত্র সেই একই মুখ হিট করেই রহিল। হেমাঙ্গিনী তখন তার মাথায় হাত বুলিয়ে তাকে জড়িয়ে ধরল, আর তাদের মধ্যে তখন কত কথাই না হলো। হেমাঙ্গিনী তার কাছ থেকে কত কথাই না জেনে লইল। সব কথা শুনে হেমাঙ্গিনী তাকে বলিল, এই তোর মেজদিকে কখনো কিছু লুকোস না কেষ্ট, যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিবি। কি নেবি তো? অন্যদিকে তার দিদি কাদম্বিনীর আক্রোশ বাড়িয়াই চলিল, কেননা সে তো তার সৎ মায়ের ছেলে। তাকে যখন দুবেলা দুটো খেতে দিতেই হবে, কেননা তারইও তো আর দেওয়া যায় না। কেষ্ট যখন তার দিদির ঘরে ফিরে এলো, তখন তাকে দিদি ধরলেন, তাহা কেষ্ট, সারা দুপুরখানা দোকান থেকে পালিয়ে কোথায় ছিলি রে? কেষ্ট চুপ করিয়া রহিল। কাদম্বিনী আরো রাগিয়া উঠিল, কে রে বল শিগগিরি। কেষ্ট কিন্তু কিছুই বলল না। ভাবল চুপ থাকলে যদি তার দিদির রাগ কমে, কিন্তু তার দিদি তো তেমন নয়। তার দিদি আরো রাগিয়ে উঠিল। অবশেষে কাদম্বিনী তার ছেলে পাঁচগোপালকে ডাকিয়া কেষ্টার কান দুটি ভালো করে মুলিয়া দিল এবং রাত্রের জন্য তার চালও নিল না। মা মারা যাওয়ার যে আঘাত কেষ্ট পাইয়াছিল, তার থেকে বাহিরের কোনো আঘাতে কেষ্টকে আর টলাতে পারত না। সে দুঃখী মায়ের দুঃখী ছেলে। যবে থেকে সে কাদম্বিনীর কাছে এসেছে, তবে থেকে কাদম্বিনীর দেওয়া কষ্ট সে মুখ বুজে সহ্য করেছে। কিন্তু আজ আর কেষ্ট থাকিতে পারিল না। যে মেজদের কাছ থেকে সে মাতৃস্নেহ পেয়েছিল, সে মেজদের নাম করতে করতে সে মাটিতে লুটিয়ে কাঁদতে আরম্ভ করল। পরদিন সকালে কেষ্ট তার গুটি গুটি পায়ে হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানায় একপাশে এসে বসিয়া পড়িল। হেমাঙ্গিনী পা দুইটি একটু গুটাইয়া লইয়া সস্নেহে বলিল, কে কেষ্ট,
দোকানে যাসনি রে? যাবো মেজদি। দেরি করিসনি বাবা, এই বেলা যা, নইলে এক্ষুনি গালাগালি খাবিছে। যাই বলিয়া সে উঠে দাঁড়াইলো। তারপর মেজদিকে কি একবার বলতে চাইলো, কিন্তু আর বলতে পারল না। হিমাঙ্গিনী তার মনের কথা বুঝিতে পারিল। কেষ্ট, কিছু বলবি আমাকে রে? কেষ্ট মুখ হেট করে বলিল, কাল কিছু খাইনি মেজদি। কি? কাল থেকে তুই কিচ্ছু খাসনি? বলিস কি রে কেষ্ট? হিমাঙ্গিনী চোখ দিয়ে জল ঝরঝর করে ঝরিতে লাগিল। তাকে হাত ধরে টানিয়া তার কাছে আনিয়া তার কাছ থেকে সবকিছু জানিয়া লইল। তা কেষ্ট, কাল রাত্রিরে এলি না কেন তুই? কেষ্ট চুপ করেই রইল। হিমাঙ্গিনী বলল, আমার মাথায় দিব্যি রইল এই ভাই, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি? এই কথাটি কেষ্টর বড় দিদি কাদম্বিনীর কানে যেতে বেশিক্ষণ সময় লাগলো না। সে নিজের বাড়ি থেকে মেজো বউকে ডাক দিয়ে বলল, আহা, ভাইকে কি আমি খাওয়াতে পারিনি যে তুমি অত বড় কথা গায়ে দিয়ে তাকে বলতে লেগেছ? এই কথা শুনে হিমাঙ্গিনীর গা শুধু জ্বলিয়া উঠিল। হিমাঙ্গিনী বলিল, তা যদি গায়ে পড়েই বলি তাতে ক্ষতি কি? অপর দিক থেকে কাদম্বিনী প্রশ্ন করিল, আহা, সেই তো। তা তোমার ছেলেটিকে ডেকে যদি এনে আমি এরকম বলি, তা তোমার মানটি কোথায় থাকে শুনি? তখন তাকে শাসনটাই করে কি করে আমি? হ্যাঁ? হিমাঙ্গিনী বলিল, দিদি গো, 15-16 বছরটাই তোমার সঙ্গে ঘর করিতেছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপর পরের ছেলেকে করো কে? তখন গায়ে পড়ে কথা কইতে যাব না। কাদম্বিনী বলিল, কি? আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা? কোথায় দেবতা, কোথায় বাঁদর? হিমাঙ্গিনী বলিল, তাকে দেবতা আর কে বাঁদর সে আমি জানি। আর কিছুই আমি তোমাকে বলতে চাই না, শুধু একটি কথা ছাড়া, এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহাইয়া মেয়ে মানুষ আর সংসারে নেই। এই কথাটি বলিয়া হিমাঙ্গিনী জানালার কপাট বন্ধ করিয়া দিল। দুই চায়ের মধ্যে ইতিপূর্বে যে গালিগালাজ হয়নি তা নয়, কিন্তু আজকের ছাঁচটা বেশিই বটে। সন্ধ্যাবেলায় আবার কাদম্বিনী তার মেজুজাকে উদ্দেশ্য করিয়া কহিল, মায়ের চেয়ে মাসি দরদ বেশি গা। আমার ভাইয়ের মর্ম আমি বুঝি নে, বুঝে পরে কখনো ভালো হবে নি। ভাই বোনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল গা, ধম্মে সইবে না, এই বলে দিচ্ছি। হিমাঙ্গিনী তখন জানালার কাছে আসিয়া বলিল, তাই তো ভাবি দিদি, এত তাড়াতাড়ি চুপ করিয়া গেলেন কেন? বলুন না, হাবিয়ে বলে চলবে কেন? কাদম্বিনী কিন্তু তার কথা থামায়নি। আমি কি কোনো সর্বনাশিনীর নাম করেছি নাকি? মা গো মা, কেষ্ট যখন আমার এলো তখন 7 চোরে রাত ছিল না। যা দিতুম তাই খেয়ে নিত, যা বলতো মুখ বুঝে সহ্য করিত। দুপুরবেলা আমার মুখের ওপর কথাই না বলে গেল, শুধাও না এই প্রসন্নের মাকে। প্রসন্নর মা হলো দাসী। সে বলল, তা হ্যাঁ মেজবউ, সত্যই বটে। আজ সে ভাত ফেলে দুপুরবেলা উঠে গিয়ে কি বলল জানো? আমার মেজদি থাকতে কাউকে ভয় করিনি। কাদম্বিনী আমার বলে উঠল, কেমন হলো তো বিশ্বাস? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজবউ, ও কি তুমি আজ যদি দেখেছ আমাদের ভাই বোনেদের মধ্যে তুমি থেকোনি? হিমাঙ্গিনী আর কিছু বলল না। হিমাঙ্গিনীর শরীর ঠিক ছিল না, তাই সে শুয়েছিল। কিছুক্ষণ পর তার স্বামী ঘরে ঢুকে তাকে বলল, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো তুমি? কারুর কথা কি তুমি শুনবে না? যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে, দেখলেই কি তার দিকে তোমাকে কোমর বেঁধে দাঁড়াতে হবে? রোজ রোজ আমার এই হাঙ্গামার ভালো লাগে না। আজকে বৌঠান না হোক, আমাকে তো 10টা কথা শোনাবে। হিমাঙ্গিনী উত্তর দিল, তা বৌঠান কবে তোমাকে শোনায় না, আজকে সেটা নতুন কি? হিমাঙ্গীর স্বামী বিপিন বলিল, কিন্তু আজ তো সে সত্য কথাই বলেছে। তোমার স্বভাব তো আমি জানি। সেবার বাড়ির ওই রাখাল ছোকরাকে নিয়ে কাণ্ডই না করলে তুমি। তুমি কি নিজের ভালো মন্দটা বোঝো না? কবে তোমার এই স্বভাব বদলাবে? হিমাঙ্গিনী এতক্ষণে বিছানা ছেড়ে উঠিয়া বসিল, বলিল, আমার এই স্বভাব যাবে মরলে, তার আগে নয়। আমি মা, আমার করে ছেলে পুলে আছে, মাথার ওপর ভগবান আছেন। আমার শরীর ঠিক নেই, তুমি আমাকে আর বকিও না তো। এই বলিয়া হিমাঙ্গী পাশ ফিরিয়া লেপখানি টানিয়া শুইয়া পড়িল। বিপিন হয়তো তখন আর কিছু বলিল না, কিন্তু মনে মনে তার স্ত্রীর থেকেও
যার প্রতি তার বেশি রাগ হলো সে হলো কেষ্ট। পরদিন সকালে জানালা খুলেই হিমাঙ্গীর কানে এলো তার বড় চায়ের তীক্ষ্ণ কণ্ঠ। সে স্বামীকে বলছে, তা হা গো, কেষ্টা কাল থেকে পালিয়ে রইল, খোঁজ নিলে না? স্বামী তার কথায় জবাব দিল, চুলোয় যাকে, খবর নিয়ে কি হবে? কাদম্বিনী কহিল, তা হইলে তো নিজেদের গ্রামে বাস করাই দায়ী হবে গো, আমাদের তো শত্রুর অভাব নেই। ছোকরা আবার কোথাও মনে টরে পড়ে থাকলে বাড়ির শুধু ছেলে বুড়ো সকলকে তো জেলখানে যেতে হবে। হিমাঙ্গিনী তখন সব বুঝল এবং জানলাটা তখনই বন্ধ করে চলিয়া গেল। দুপুরবেলা রান্নাঘরের দাওয়ায় বসিয়া খান কতক রুটি খাইতেছিল হিমাঙ্গী। হঠাৎ করে চোরের মতো পা টিপে টিপে হাজির হয়েছে কেষ্ট। কোথায় পালিয়েছিলে রে কেষ্ট? পালাইনি তো মেজদি, কাল সন্ধ্যার পর দোকানে শুয়েছিলাম, ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রি। খিদে পেয়েছে মেজদি। হিমাঙ্গিনী বলিল, তা যা, ও বাড়িতে যা, খাগা। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থাকিয়া কেষ্ট চলিয়া যাইতেছিল। হিমাঙ্গিনী ডাকিয়া ফিরাইয়া কাছে বসাইল, রাঁধুনিকে ভাত দিতে বলিল। কেষ্টর খাওয়া প্রায় অর্ধেক হইয়া আসিয়াছিল। এমন সময় বাইরে থেকে উমা এসে তার মাকে বলল, মা মা, বাবা আসিতেছেন। হিমাঙ্গিনী তার মেয়ের এরকম ভাব দেখে বলল, তা তুই অমন করছিস কেন? তখন উমা আস্তে আস্তে কেষ্টর পেছনে গিয়ে ইশারা করে তার মাকে বোঝালো, খাচ্ছে যে। কেষ্টরা হঠাৎই সেই দিকে চোখ পড়তেই সে তার মেজদিকে বলল, মেজদি, বাবু আসছেন। এই বলিয়া সে ভাত ফেলিয়া ছুটিয়া গিয়া রান্নাঘরে দূরের আড়ালে দাঁড়াইল। তার এই দেখা দেখিতে উমাও পালিয়া গেল। প্রথমটা হিমাঙ্গিনী হতবুদ্ধির মতো একবার এই দিক একবার ওই দিক তাকাচ্ছিল। তারপর লজ্জা ও অপমানে তার বুকটা এফোর ওপর হইয়া যাচ্ছিল। কিছুক্ষণ পর ঘরে বিপিন এসে প্রবেশ করল। খাবার নিয়ে স্ত্রীকে বসে থাকতে দেখল। বলল, ও কি, খাবার নিয়ে অমন করে বসে আছো যে? হিমাঙ্গিনী কোনো জবাব দিল না। কি গো, আবার জ্বর হয়েছে নাকি? হঠাৎই অর্ধেক খাবার ফেলে রাখা কেষ্ট সেই থালাটির দিকে চেয়ে বলল, এ কি, এখানে এত ভাত ফেলে উঠে গেল কি? ললিত বুঝি? হিমাঙ্গিনী এতক্ষণে বলল, না, সে কেষ্ট তোমার ভয়ে দৌড়ের আড়ালে লুকিয়ে গেছে। সে কি, কেন? কেন তা তুমি ভালো করে জানো। আর শুধু সে নয়, তুমি আসছো খবর পেয়ে উমাও ছুটে পালিয়েছে। তা ও বেটে পালালো কেন? হিমাঙ্গিনী কিছুক্ষণ পরে বলল, কেষ্ট তো তাও পরের ছেলে, সে তো লুকোবেই। পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলে না যে তার মায়ের কাউকে ডেকে এক মুঠো ভাত খাওয়ানোর অধিকারটুকু আছে। এতক্ষণে বিপিন টের পেল যে হ্যাঁ, ব্যাপারটা সত্যই বিশ্রী হয়ে গেছে বটে। তাই ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য সে বলল, আমি মনে করছিলাম শহর থেকে কেদার ডাক্তারকে একবার ডেকে পাঠাইব। তখনই অসুখ চিকিৎসার কথা বাদ দিয়ে হিমাঙ্গিনী স্বামীকে জিজ্ঞাসা করিল, উমার সামনে তুমি কেষ্টকে কিছু বলেছিলে? বিপিন যেন আকাশ থেকে পড়িলেন। আমি? কই না তো। ও, মনে হয় সেদিন বলেছিলাম। ওই বৌঠান রাগ করেন, দাদা বিরক্ত হন, উমাও সেখানে ছিল নাকি কে জানে। এরপরে বিপিন ঘরে ঢুকতেই কেষ্টকে বাহিরে ডাকিয়া হিমাঙ্গিনীর 4টে পয়সা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে, যা, মুড়ি টুড়ি কিনে কিছু খাগে যা। খিদে পেলে আর আসিস না আমার কাছে। তোর মেজদির এমন জোর নেই যে সে বাইরের মানুষকে এক মুঠো ভাত খেতে দেয়। তখনই কেষ্ট নিঃশব্দে চলিয়া গেল। ঘরের ভেতর থেকে বিপিনের রাগ আরো দ্বিগুণ হইয়া উঠিয়াছিল। এখানেই শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।